নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা। ঠিক রাত 8টা মানেই দুয়ারে রিপোর্টার। রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে যাই, আমাদের প্রতিনিধিরা পৌঁছে যায় এবং সরাসরি সেখানকার সমস্যার কথা তুলে ধরি এই টানটান 1 ঘন্টায়। আর প্রথমেই যে খবরটায় নজর রাখতেই হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা ইতিমধ্যেই জেনেছি যে সোনারপুরের ত্রাস এই জামাল সর্দার বাড়িতে কচ্ছপ পুষেছে, আর এই কচ্ছপ পুষেই বিপাকে পড়তে হলো তাকে। খুব স্বাভাবিক ব্যাপার, বন দপ্তরের তরফ থেকে একেবারে পদক্ষেপ নেওয়া হয়েছে তার বিরুদ্ধে। জামাল সর্দারের সুইমিং পুলে কচ্ছপ আর বন্যপ্রাণ সংরক্ষণ ধারায় ইতিমধ্যেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অর্পণ রয়েছে আরো বিস্তারিত জানাবে। অর্পণ, এই খবর আমরা দেখাচ্ছিলাম, বিরাট অট্টালিকা এবং শুধু তাই নয়, সুইমিং পুল রয়েছে বাড়ির মধ্যে, সেখানে আবার কচ্ছপ পুষেছেন তিনি, আর এই কচ্ছপ পুষেই বিপাকে পড়তে হলো। কিন্তু জানতে চাইবো বন দপ্তর ঠিক কি পদক্ষেপ নিল তার বিরুদ্ধে, কোন ধারায় মামলা রুজু করা হলো এই জামাল সর্দারের বিরুদ্ধে। একদমই বন দপ্তরের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ডিএফও মিলন মণ্ডল তিনি জানিয়েছেন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং ইতিমধ্যেই সমস্ত বিষয় সংবাদ মাধ্যমে দেখার পরে তিনি খোঁজ খবর শুরু করেন এবং এই বিষয়ে ইতিমধ্যেই বন দপ্তরের তরফ থেকে একটি মামলা রুজু করা হবে বলে তিনি জানিয়েছেন এবং সেই মামলায় সর্বোচ্চ 4 বছরের জেল এবং 25 লক্ষ টাকা জরিমানা হতে পারে, এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। পাশাপাশি আগামীকাল বন দপ্তরের আধিকারিকরা এই জামাল সর্দারের বাড়িতে আসবেন এবং এই জামাল সর্দারের বাড়িতে যে সুইমিং পুলে যে কচ্ছপ দেখা যাচ্ছে এবং কতকগুলো কচ্ছপ রয়েছে সেগুলো যেমন বন দপ্তরের তরফ থেকে দেখা হবে। পাশাপাশি এই কচ্ছপ সে কোথা থেকে জোগাড় করেছিল, কিভাবে জোগাড় করেছিল, আর কেনই বা সে সুইমিং পুলে এই কচ্ছপ ছেড়ে রেখেছিল, সব বিষয় কিন্তু তদন্ত করে দেখা হবে। এক কথায় বলা চলে যে শুধু সোনারপুর থানার পক্ষ থেকে নয়, বন দপ্তরের পক্ষ থেকেও জামালের বিরুদ্ধে মামলা রুজু করা হলো এবং আগামীকালই বন দপ্তরের আধিকারিকরা এই জামালের বাড়িতে সুইমিং পুলের কচ্ছপকে উদ্ধার করার জন্য তারা আসবেন, এমনটাই সঙ্গে থাকো। আর এদিকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, যেমন জামালের বাড়ি থেকে কিন্তু এবার হার্ড ডিস্ক উদ্ধার করা হলো। শুধু তাই নয়, সিসি ক্যামেরা রয়েছে বাড়ির মধ্যে 30 খানা। সেই 30টি সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করলো পুলিশ। হার্ড ডিস্ক উদ্ধার করেছে সোনারপুর থানার পুলিশ। ওই হার্ড ডিস্কে কি রয়েছে তা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। রয়েছে আমাদের সঙ্গে অর্পণ, জামাল সর্দারের বাড়ি থেকে হার্ড ডিস্ক উদ্ধার করা হলো, কি রয়েছে এই হার্ড ডিস্কে, কি জানতে পারছো? দেখো, গুরুত্বপূর্ণ এই হার্ড ডিস্কের ফুটেজ, যথেষ্ট গুরুত্বপূর্ণ। মহিলা যে অভিযোগ করেছেন এবং আরও একটি মহিলা তিনি এই জামাল সর্দারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমরা সকাল থেকে দেখিয়েছি যে 30টিরও বেশি সিসি ক্যামেরা রয়েছে জামালের বাড়িতে এবং যেখানে এই সালিশি সভা চলতো সেখানেও কিন্তু দু সাইড থেকে এবং পাশ থেকে আরও একটি, মোট 3টি সিসি ক্যামেরা রয়েছে। সেই সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। এই বাড়ি থেকে যে শিকলে বাঁধার কথা অভিযোগ করেছে থেকে বাজেয়াপ্ত করেছে এবং এই হার্ড ডিস্কের যে হার্ড ডিস্ক রয়েছে সেই হার্ড ডিস্কের মধ্যে যে ফুটেজ, সেই ফুটেজ কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই তদন্তের ক্ষেত্রে, কারণ সমস্ত নথি এই হার্ড ডিস্কে রয়েছে এবং এই হার্ড ডিস্কে কারা আসতেন, কারা যেতেন, কতক্ষণ তাদেরকে আটকে রাখা হয়েছিল, যে অভিযোগকারিনী করেছেন সেই অভিযোগের সত্যতা কতটা রয়েছে তা কিন্তু সবকিছুরই প্রমাণ রয়েছে এই হার্ড ডিস্কে। তাই অতি তাৎপর্যপূর্ণ এই হার্ড ডিস্কের ফুটেজ। একেবারে অনেক ধন্যবাদ অর্পণ। যেমনটা বলছিলাম, সোনারপুরে জামাল ত্রাস, অর্থাৎ সোনারপুরের ত্রাস হচ্ছে এই মুহূর্তে জামাল সর্দার। রাত ভোর উল্টো ঝুলিয়ে মারধর, এক মহিলার স্বামীকে চেনে বেঁধে মারধরের অভিযোগ। না, কোনো রাজনীতি বিষয় না, এটা আমাদের পারিবারিক ব্যাপারের বিষয়। এটা আমার ছেলের সাথে মানে এর গন্ডগোল হয়েছিল বলে আমরা এই নিয়ে জামালকে বলেছিলাম, জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে, আমরা চাইছি জামাল শাস্তি পাক। আমি ওনাদেরকে জানিয়েছিলাম বলে এসছে। আচ্ছা, আমি ওনাদেরকে এই ব্যাপারে জানিয়েছিলাম যে যাতে আমি যেন কড়াকড়িভাবে ও একটা শাস্তি পায়, সেই হিসেবে আমি ওনাদেরকে জানিয়েছিলাম। ব্যাপার হলো আমাদের বাড়ি ব্যাপারে, আর জামাল অতিরিক্তভাবে আমার মারধর করেছে,
থানা প্রশাসন কোনো নিচ্ছিল না বলে আমি সেই কারণে ওখানে জানিয়েছি। নির্যাতিতা মহিলা লাভলি মৈত্র বিধায়কের দ্বারস্থ হন। লাভলি মৈত্র তিনি গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন জামাল সর্দারের। কি বললেন লাভলি মৈত্র, শুনুন। এই ঘটনা যে ঘটিয়েছে তার শাস্তি আমরা সবাই চাই এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। এটা ওনাদের পারিবারিক একটা সমস্যা এবং সেই পারিবারিক সমস্যার সমাধানের জন্য এই জামাল বলে যে ব্যক্তি আছে, যার বিরুদ্ধে অভিযোগ আছে, তার কাছে উনি গেছিলেন। সেই জায়গায় উনি অভিযোগ করেছেন যে জামাল সর্দার ওনার ওপর অত্যাচার করেছে এবং মূল অভিযুক্ত যিনি আছেন জামাল সর্দার, তাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন তাকেও গ্রেপ্তার করবে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক নেই। আর বিধায়ককে নালিশের পর এবার থানায় অভিযোগ নির্যাতিতার। বারুইপুর থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। আর এবার আপনাদের দেখাবো মালদার কালিয়াচক। সেখানে সালিশি সভা বসিয়ে যেমন অত্যাচার করা হয়েছে, শুধু ততটুকুতেই ক্ষান্ত হননি তারা। তারপরেও দফায় দফায় অত্যাচার করা হয়েছে কালিয়াচকে ওই যুগলদের। বিবাহ বহির্ভূত সম্পর্ক, আর সেই সম্পর্কে বেধড়ক মারধর করা হয়। মারধরের পর ঘরে আটকে রাখা হয়। এখানেই শেষ নয়, তারপর জল খেতে চাইলে জল দেওয়া হয় না। অসুস্থ মহিলার চিকিৎসাতেও বাধা দেয় মাতব্বররা। এখনো পর্যন্ত মূল যে অভিযুক্ত সিপিআইএম পঞ্চায়েত সদস্য কিন্তু এখনো পলাতক। একবার শোনাই আপনাদের নির্যাতিত যুগল তারা কি জানাচ্ছে। এখানে বসে আছি তো বাইরে থেকে হই হল্লা করতে করতে চলে আসলো। তো ওর আগের স্বামীটা ছিল, ওর ভাতিজারেরা ছিল, আর আগের স্বামীর ভাতিজাগুলো ওকে চুল ধরে ছেড়ে নিয়ে চলে গেল। কোথায় ভাগবো? আমি ভাগলে তো আমি ভাগতাম, বিয়ে করেছি, ভাগবো কেন? নিয়ে যে মারতে মারতে দুজনকে ওখানে পোলে বেঁধে দিল। আমরা মুখ নিচে করে আছি, ওখানে মারধর করছে। তোমাদের শাস্তি দেওয়া হলো, তোমাদেরকে জুতোর মালা পড়া হবে। তো আমাদের স্যার চোখ দিয়ে পানি এসে, আমরা কিছু বলিনি স্যার। তো আমি বিয়ে করে আছি স্যার, আমাকে মারধর করলে, আমাকে পুলে এটা পুলে পাইনা আমাকে ধরবান করলে স্যার। সবাই পাবলিক মারলে আমাকে ঢাটিয়া, আমাকে আর আমার স্বামীটাকে পাবলিক চুল কাটলে। সাইজুল সেতাউর আমাকে জুতার মালা পরে আমাকে নিয়ে গেল। সেবক রয়েছে আমাদের সঙ্গে। সেবক, শুধুমাত্র সালিশি সভায় সেখানে অত্যাচার নয় এই যুগলকে, তারপরেও দফায় দফায় অত্যাচার। কিন্তু এই অত্যাচারের কারণটা কি? এত আক্রোশ কেন এই যুগলের ওপর? একদমই, দেখো যেটা জানা যাচ্ছে যে এই যুগল দাবি করছেন যে তাদের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে সালিসি সভায় মরম মাতব্বররা কার্যত তালিবানি নিদান দিয়েছেন, তালিবানি শাসন করেছেন। কিন্তু তারা প্রথমে বিবাহিত ছিলেন, পরে তারা তালাক দেন, নিয়ে এরা দ্বিতীয়বার বিয়ে করেন। প্রথম স্বামী এবং স্ত্রীকে ছেড়ে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বছর খানেক আগে। কিন্তু এই মহিলার প্রথম স্বামী তিনি মোড়ল মাতব্বরদের দ্বারস্থ হন। তিনি বলেন যে তিনি নাকি তালাক দেননি। এ নিয়েই সালিসি সভা হয়, সেখানেই এই যুগল এই ঘটনা সামনে আসার পর সেবক যার বিরুদ্ধে অভিযোগ করছে সিপিআইএম পঞ্চায়েত সদস্য, তার কি প্রতিক্রিয়া? সে তো এখনো পর্যন্ত পলাতক, পুলিশ গ্রেপ্তার আটক কিছুই করতে পারেনি। একদমই, দেখো এখনো পর্যন্ত এই ঘটনায় 19 জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন এই নির্যাতিত যুবক। এখনো পর্যন্ত 11 জনকে পুলিশ গ্রেফতার করেছে। গতকালই পুলিশ সুপার বলেছিলেন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকিদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হবে। কিন্তু ইনি এফআইআর নেম, ইনি পঞ্চায়েত সদস্য, স্থানীয় পঞ্চায়েত সদস্য সেতাবুর রহমান, তিনি ঘটনার পর থেকে বেপাত্তা হয়ে রয়েছেন। তার নাগাল আমরা পাই ফোনে, তাকে খোঁজ খবর করে তিনি ক্যামেরার সামনে আসতে চাননি। আর ফোনে বলছেন তিনি নির্দোষ, তিনি যখন সালিসির লেখাপড়া হয়েছিল তার উপর তার বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করছেন। বেশ, একবার শোনাবো দর্শকদের। আপাতত ধন্যবাদ তোমাকে। একবার শুনুন আপনারা, আমরা ফোনে যোগাযোগ করেছিলাম যার বিরুদ্ধে অভিযোগ, সেই সিপিআইএম এর পঞ্চায়েত সদস্য কি প্রতিক্রিয়া দিয়েছেন ফোনে। আমার অনুপস্থিত সব হয়েছে, আপনারা তদন্ত করে দেখতে পারেন। আমি কিন্তু ওখানে ছিলাম না। আমার নামে অভিযোগ দিয়ে যেটা ভুল করেছে, এটা হয়েছে নিন্দাজনক ঘটনা। আমি তো দুঃখিত, কিন্তু আমি না থাকার কারণে, আমার অনুপস্থিতির কারণে এসব হয়েছে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
কালিয়াচকে যে ঘটনাটা ঘটেছে সে ঘটনা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে বুথে ঘটনাটা ঘটেছে সেই বুথের নির্বাচিত প্রতিনিধি হচ্ছেন সিপিএম এবং ওনার নেতৃত্বেই এই সালিসি সভার আয়োজন করে এই ধরনের একটা অঘটন ঘটানো হয়েছে। প্রকৃত দোষীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। আমরা গতকালকের যে ঘটনাটা দেখলাম সেখানে দেখলাম তৃণমূলের যারা আছে তার সঙ্গে সিপিএম এর একজন মেম্বার তারাও যুক্ত হয়ে এরকম সালিসি সভার ঘটনা করলো এবং দুই পক্ষের উপরে অত্যাচার করলো। নিজেকে বাঁচাতে পুলিশ তখন ঘটনায় অবতীর্ণ হলো। মালদার পর এবার নজর রাখি হাওড়ার দিকে। এবার হাওড়াতে তালিবানি নিদান, ডোম জুড়ে চুরির অভিযোগ পরিচারিকার বিরুদ্ধে। অভিযোগ ঠিক আছে, তারপরেও তার বিরুদ্ধে অভিযোগ থাকার জন্য তার বাবা মা ভাইয়ের চুল কেটে শাস্তি, ব্যবসায়ী এবং তার পরিবারের। দেবাশিস রয়েছে আমাদের সঙ্গে। দেবাশিস, এই ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, আর কতজন গ্রেপ্তার হলো? এই যে তালিবানি নিদান, পরিচারিকার বিরুদ্ধে চুরির অভিযোগ, তার গোটা পরিবার শুদ্ধ চুল কেটে দিল এই ব্যবসায়ী, তার পরিবার, কতজনকে মোট গ্রেপ্তার করলো পুলিশ? দেখো, এখনো পর্যন্ত সকাল থেকে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে আবুল হাসান নস্কর, যার বিরুদ্ধে সরাসরি অভিযোগ এই চুল কাটা। যে ছবি আমরা দেখাচ্ছি সেই ছবিতে যেই ব্যক্তিকে দেখা যাচ্ছে আবুল হাসান নস্কর, তাকে গ্রেপ্তার করতে পেরেছে। পাশাপাশি ঈশা এবং আরো একজনকে গ্রেপ্তার করেছে। টোটাল 3 জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত যে আব্বাস উদ্দিন এবং জামাল উদ্দিন, যে দুই ব্যবসায়ীর বাড়িতে এই পরিচারিকার কাজ করত সেই মহিলা, তাদের দুজনকে কিন্তু খোঁজ পাওয়া যায়নি। তারা দুজন এখনো পর্যন্ত পলাতক। তবে পুলিশ মনে করছে এই বাকিদের গ্রেপ্তার করে এই ঘটনার শুধুমাত্র 3-4 জন নয়, আরো অনেকেই যুক্ত ছিল, তাদেরকে খোঁজ চালানোর এবং তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হবে। 7 তারিখের ঘটনা, পরিবারের একটি মেয়ে যে পরিচারিকার কাজ করত, সে নাকি টাকা চুরি করেছে, আর তার অপবাদে তাদের গোটা পরিবারের মূল অভিযুক্ত সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনেক ধন্যবাদ দেবাশিস। ওরা বলছে চুরি করেছে। আপনার মেয়ের সাথে কথা হয়েছে? আপনার মেয়ে কোথায়? এখন মেয়ে শ্বশুর বাড়ি। মেয়ে কি বলছে? মেয়ে বলছে আমি করিনি। ওরা কোনো প্রমাণ দেখাতে পেরেছিল? ক্যামেরা, ছবি টবি কিছু? যে না, ছবি কিছু দেখেনি, শুধু বলছে ওই নিয়েছে। তারপর বলে ওকে ধরে আনলো, এনে আমার কাছ থেকে কিছু নিয়ে আবার ওকে ছেড়ে দিল। ওকে মারধর করেন? ওকে দুটো চাকরি মেরেছে। চুল কাটেনি? না, শুধু আপনাদের চুল কাটা? হ্যাঁ। কেন আপনাদের উপর রাখেন? বললো তোরা করেছিস, তোরা সব জানিস। আপনার কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, আমরা তো ভয় পাচ্ছি। আপনার কি বাড়ি ফিরতে চান? আমাদের বাড়িতে আমরা যাবো না, এখানে তো প্রচুর অসুবিধা আছে, কাজকর্ম এইসব শরীর খারাপ। আর এবার চাঞ্চল্যকর খবর আপনাদের সামনে তুলে ধরবো, পটাশপুরের ঘটনা। পটাশপুরে সেখানে দুষ্কৃতীদের নৃশংসতা কত দূর, ছিনতাইকারীদের চিনে ফেলায় মহিলাকেই খুন করলো দুষ্কৃতীরা। মৃতের কান কেটে সোনার দুল ছিনতাই। ঠিক কি ঘটনা ঘটেছে আপনাদের জানাবো। পঙ্কজ রয়েছে আমাদের প্রতিনিধি। পঙ্কজ, ঘটনাটা ঠিক কি ঘটেছে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে পটাশপুর 1 নম্বর ব্লকের যেখানে কাঁটা পুকুরিয়ার যে বাসিন্দা, সবজি বিক্রেতা আরতি জানা, যেখানে প্রতিদিনের মতন তিনি পাশের একটি বাজার রয়েছে অমরসি বাজার, সেখানে কিন্তু সবজি বিক্রি করে বাড়ি ফিরে আসে। সেক্ষেত্রে যে 9:30টার দিকে ওই কাঁটা পুকুরিয়া তার বাড়ির কাছে প্রায় 200 মিটার দূরে একটি রাস্তার কাছে জঙ্গলের রাস্তার ধারে ঝোপের মধ্যে তার রক্তাক্ত, গলা কাটা অবস্থা এবং কান কাটা অবস্থায় তাকে মৃতদেহ কিন্তু পাওয়া যায়। সেক্ষেত্রে যে অনুমান করছে প্রশাসনের পক্ষ থেকে, যেটা দাবি জানাচ্ছেন এবং স্থানীয়রা দাবি করছে, ওই মহিলা যখন সবজি বিক্রি করে আসে তাকে কিন্তু ছিনতাই করে, যেখানে তার সোনার গয়না এবং তার যে হাতের চুড়ি, সোনার চুড়ি এবং টাকা পয়সা ছিনতাই করার পরে যাওয়ার সময় কিন্তু ওই মহিলা নিশ্চয়ই কিন্তু তাকে চিহ্নিত করে যে ওই দুষ্কৃতীরা কারা। চিহ্নিত করতে পারায় কিন্তু দুষ্কৃতীরা কিন্তু তাকে যে গলা কেটে খুন করেছে, এমনটাই কিন্তু দাবি করছে স্থানীয় প্রশাসন থেকে স্থানীয় বাসিন্দারা। এই যে নৃশংসতার খুন, যেখানে দুষ্কৃতীদের খুন, এই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পটাশপুর এলাকায়, যেখানে এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতীর সন্ধান, যেখানে তদন্ত শুরু করছে, এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা যাচ্ছে না। পুলিশ তাই তো এই ঘটনায় দেখার বিষয় একেবারে এখন পর্যন্ত কাউকে এই ঘটনায় কাউকে আটক করেনি বা গ্রেপ্তারও করেনি পটাশপুর থানা পুলিশ। ধন্যবাদ।
মেরে দিয়েছে, খুন করে দিয়েছে। সে ধান গাদির বাঁধে ডিপটেলের পাশে গলা কেটে, গলা হচ্ছে কাপড় জড়িয়ে, মুখে মাটি দিয়ে, ইটা দিয়ে মেরে দিয়েছে, খুন করে দিয়েছে। কে বা কারা জানি না, তবে সোনা ছিল, কানের দুল ছিল, পাশা, আর ছিল হাতে বালা ছিল। তো এ ধার দিয়ে জঙ্গল দিয়ে আসে না, কাল কে প্রলোভন করে নিয়ে এলো নাকি সেইটা আমি প্রশাসনের কাছে বলবো যে তদন্ত করার জন্য। চিতপুরে সেখানে নজর রাখি। চিতপুরে প্রমোটারের দাদাগিরি, বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় মারধর, দম্পতিকে মারধরের অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ সামনে আসছে শুনুন আপনারা। মারধর করার কারণ তো অনেক আগে থেকেই কিছু সমস্যা চলছিলই আমার সাথে প্রমোটিং নিয়ে, যেহেতু আমার কেস টেস চলছিল। আমাকে থ্রেটনিংও দিত, তুমি টার্গেট হয়ে গেছো বা তোমার ফ্যামিলি আছে, আমরা তোমাকে দেখে নেবো, এরকম থ্রেটনিংও দিত। ওরা চেষ্টা করছে এই জায়গাটাকেও নেওয়ার। পাড়ার মধ্যে চুরির সমস্যা হচ্ছে। ওপরে যাই, ওপরে যাওয়ার পরে 7 জন ওপরে ছিল। তখন উত্তম হালদার ডিনাই করলো যে না, এটা আমাদের লোক নয়। তারপরে সবাই যখন ওপর থেকে নিচে নেমে আসেন, নিচে নেমে আসার পরে আমি বললাম যে তুমি আমার হাজব্যান্ডকে গালাগালি করলে কেন? উনি আমাকে মেরে দিলেন। আমি ওনাকে ধরে নিই বাঁচার জন্য, তো তাতে হয়তো ওনার লেগেছে, কিন্তু উনি আমাকে ওনার ছাতা দিয়ে মেরেছেন, আমাকে এখানে মেরেছেন, হাতে মেরেছেন, এখানে হাতে ব্যথা, পায়ে ব্যথা, এখানে আমার হাতটা ফুলে গেছে, হাতটাও আমার লেগেছে। বা আমাকে যে মারলে তুমি সাহস পেলে কোথা থেকে? তখন বলছে যে আমার চিন্তা করতে হবে না, আমার মাথার উপরে লোক আছে। অমিত রয়েছে আমাদের সঙ্গে। অমিত, বেআইনি নির্মাণ আর সেই নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে মারধর করা হলো, একই সঙ্গে জানতে চাইবো যার বিরুদ্ধে অভিযোগ এই উত্তম হালদার, তার কি কোনো খোঁজ পাওয়া গেল? পুলিশ কি ব্যবস্থা নিতে চলেছে তার বিরুদ্ধে? দেখো, এখনো পর্যন্ত উত্তম হালদারের কিন্তু খোঁজ পাওয়া যায়নি। আমরা তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি ফোন রিসিভ করেনি। এমনকি পাইকপাড়া এলাকায় 4 নম্বর ওয়ার্ডে যেখানে তার বাড়ি, সেই বাড়িতেও আমরা পৌঁছে গিয়েছিলাম। সেখানে অনেক দীর্ঘক্ষণ ধরে একটা ডাকা হয়েছিল, তো তার রেসপন্স পাওয়া যায়নি। তারপরে তার এক আত্মীয় ওপর থেকে আমাদেরকে জানিয়েছেন যে তিনি বাড়িতে নেই, তিনি সকালে কাজে বেরিয়ে গিয়েছেন। তবে এই উত্তম, যার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনছেন দম্পতি, যে তাদেরকে মারধর করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, এমনকি শুধু মারধর করা হয়েছে এমনটা নয়, দীর্ঘদিন ধরে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এবং সূত্রপাত হচ্ছে যে 22 নম্বর সিমলাইপাড়া লেনের যে ঠিকানা, সেই ঠিকানাতে যে জমি রয়েছে, সেই জমিতে একটি নির্মাণ হচ্ছে। ওই দম্পতির দাবি সেই নির্মাণ অবৈধ বা বেআইনিভাবে সেই নির্মাণ করা হচ্ছে। নির্মাণের পাশাপাশি ওই জমিরই একটা অংশে যে দুটো ঘরে এই দম্পতি ভাড়া থাকে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে সেই ঘর ছেড়ে দিতে, কারণ সেই ঘরে ওই অংশটুকুটাও এই প্রমোটার তিনি কিনে নিয়েছেন, এমনটা কি দাবি করা হচ্ছে। সেই জায়গা থেকে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে এবং সাম্প্রতিককালে এলাকায় চোরের উপদ্রব হওয়ায় কিছুদিন আগে এলাকায় চোর ঢুকেছিল এমনটাই কিন্তু তারা সন্দেহ করে। এরপর রাতে তারা যখন ওঠেন, তখন ওই নির্মীয়মান বিল্ডিংয়ে কিন্তু যারা লেবার যারা ছিলেন তাদের দিকে কিন্তু সন্দেহের তীর হয়েছিল। এরপরই উত্তমকে ডেকে পাঠানো হয়েছিল এবং তারপরেই কিন্তু গণ্ডগোলের সূত্রপাত। এবং ওই দম্পতি অভিযোগ করছেন সেই সময় তার স্বামীকে হেনস্থা করে এবং ওই মহিলাকে মারধর করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ। ইতিমধ্যে চিতপুর থানাতে অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। একেবারে আপনাদের শোনাবো। আজকে ইতিমধ্যে আমরা জানি যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই তৃণমূল কাউন্সিলরের ভাই, তার কিন্তু এখনো খোঁজ পাওয়া যায়নি। তার খোঁজ করতে আমাদের প্রতিনিধি পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু তার বাড়িতে কোনো খোঁজ পাওয়া যায়নি উত্তম হালদারের। উত্তম বাবু, উত্তম বাবু আছেন? উত্তম না নেই কি? সকালে বেরিয়েছে? ফোনে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আর কি। আর এবার নজর রাখবো শান্তিপুরের দিকে। ফের ছেলে ধরা সন্দেহে গণপিটুনি। শান্তিপুরে মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণপিটুনি। শান্তিপুরের গোবিন্দপুরে সেখানে এই ঘটনা ঘটেছে। রঞ্জিত রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি রঞ্জিত।
ফের ছেলে ধরা সন্দেহে গণপিটুনির মতো ঘটনা। যারা এই ধরনের ঘটনাগুলো ঘটালো বা যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল পুলিশ এখনো পর্যন্ত? দেখো, যেখানে গোটা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনার বিরুদ্ধে পুলিশি অভিযান চলছে বা পুলিশের প্রচার চলছে, সেক্ষেত্রে বারবার বলা হচ্ছে আইন হাতে না নেওয়ার, এবং সেক্ষেত্রে জানানো হচ্ছে কোনো সন্দেহভাজন ব্যক্তি বা কোনো রকম এই ধরনের ঘটনা দেখলে পুলিশকে জানানোর কথা। কিন্তু তারপরেও শান্তিপুরের ঘটনা কিন্তু প্রশ্ন তুলে দিল, কারণ বারবার একই বিষয়ে কিন্তু উঠে আসছে, যেখানে ছেলে ধরা সন্দেহে মানুষকে মারধর করা হচ্ছে, যেখানে আটকে বেঁধে রেখে মারধর করা হচ্ছে। ফলে শান্তিপুর গোবিন্দপুর উত্তরপাড়া ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, এবং যারা এই ঘটনা ঘটে তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, এবং কারা এর সাথে যুক্ত ছিল, কেনই বা ঘটনা হলো, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। এবং জানি রাখি যে এই যাকে মারধর করা হয়েছে গাছের সাথে বেঁধে, তিনি কিন্তু মানসিক ভারসাম্যহীন বলে জানতে পারা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে। ফলে পুলিশ কিন্তু এই ঘটনার পরেই কিন্তু তদন্ত শুরু করেছে এবং এলাকায় গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে পরিবারে তুলে দেওয়ার চেষ্টা করে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যেভাবে এই ঘটনা ঘটেছে সেই ক্ষেত্রে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠেছে যে সচেতনতা যেভাবে বারবার বলা সত্ত্বেও এখন একইভাবে ঘটনা ঘটে যাচ্ছে। ফলে পুলিশ রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটলে পুলিশ কিন্তু ব্যবস্থা নিয়েছে, কড়া হাতেই ব্যবস্থা নিয়েছে, গ্রেপ্তার হয়েছে। এই ঘটনায় কবে আটক বা গ্রেপ্তার করে পুলিশ, সেদিকে অবশ্যই নজর রেখে রয়েছে। অনেক ধন্যবাদ। চারিদিকের যে গুজব, ছেলে ধরা গুজব, সেই সন্দেহ করে তাকে বসিয়ে রেখে শান্তিপুর থানায় খবর দিয়েছিল। শান্তিপুর থানা থেকে প্রশাসন এসে তার সাথে কথাবার্তা বলে জানতে পারে যে তার বাড়ি সাহেবডাঙ্গায়, সে মানসিক বিকারগ্রস্ত, তার ওষুধপত্র প্রেসক্রিপশন সমস্ত কিছু পেয়েছে। প্রশাসন সাহেবডাঙ্গার যে পঞ্চায়েত সদস্য আছে তার সাথে যোগাযোগ করার পরে পঞ্চায়েত সদস্য যখন সেই হোয়াটসঅ্যাপে ছবি দেখে চিহ্নিতকরণ করতে পেরেছে, তখন শান্তিপুর থানা দায়িত্ব করে সেই মহিলাকে নিয়ে গিয়ে সেই মেম্বারের হাতে তুলে দিয়েছে। গাইঘাটার দিকে নজর রাখি। গাইঘাটার ফুলসরা পঞ্চায়েতে ফুল বদল, বিজেপির পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগ। ফুলসরা পঞ্চায়েত হাতছাড়া এবার পদ্ম শিবিরের। অনিরুদ্ধ রয়েছে, অনিরুদ্ধ, জানতে চাইবো কত আসন বিশিষ্ট এই পঞ্চায়েত, কোন সমীকরণে এই বদল হলো? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে গাইঘাটার ফুলসরা গ্রাম পঞ্চায়েতের মোট আসন আছে 24। গত পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে এই 24টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 11 আসনে, নির্দল জয়ী হয়েছিল 1টি আসনে এবং বিজেপি জয়ী হয়েছিল 12টি আসনে। পরবর্তীতে নির্দল যোগ দেয় তৃণমূল কংগ্রেসে। ফলাফল গিয়ে দাঁড়ায় 12-12, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 12 এবং বিজেপির 12। পরবর্তীতে টসের মাধ্যমে এই পঞ্চায়েতের প্রধান হয় বিজেপির পঞ্চায়েত প্রধান হয় এবং উপপ্রধান হয় তৃণমূল কংগ্রেসের। সেই 12-12 সমীকরণ কিন্তু আজ পরিবর্তন হলো বলা যেতে পারে, কারণ হরশিদ বিশ্বাস নামে একজন পঞ্চায়েত সদস্য, 128 নম্বর পার্টের পঞ্চায়েত সদস্য, তিনি আজ বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এসে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাসের হাত দিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা গ্রহণ করলো, অর্থাৎ ফুল বদল করলো তিনি। ফলে এখন গিয়ে সমীকরণ দাঁড়ালো যে 13 তৃণমূল কংগ্রেস, 11 বিজেপি, অর্থাৎ সংখ্যাতত্ত্বের বিচারে ফুলসরা গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এবং বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন যে বনগাঁ জেলাতে, অর্থাৎ বনগাঁ যে সাংগঠনিক জেলা, সেই জেলায় 4টি পঞ্চায়েত বিজেপির ছিল, ইতিমধ্যেই 1টি পঞ্চায়েত তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো। আরও 3টি পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্যরা যোগদান করবার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করছে। যদিও বিজেপির তরফ থেকে ওই মণ্ডলের সভাপতি, যিনি বনগাঁ দক্ষিণ মণ্ডল 2-এর সভাপতি বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন যে অর্থের বিনিময়ে ওই পঞ্চায়েত সদস্য যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেসে, তিনি এরকম অর্থের লোভে এই ঘটনা ঘটিয়েছে। যদিও তার দাবি যে তিনি কাজ করতে পারছেন না, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পথের পথিক হয়েছেন। অনেক ধন্যবাদ অনিরুদ্ধ। জনগণ ভোট দিয়ে জিতিয়েছে গ্রামের উন্নয়ন করার জন্য, যেটা আমি করতে পারছিলাম না। গ্রামের একটা পচাল রাস্তা করার জন্য সেই মুখ্যমন্ত্রীকে ফোন করতে হয়, তার হাত ধরাই উচিত গ্রামের উন্নয়নের স্বার্থে। তাই আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। পঞ্চায়েত অনাস্থা করলে টিএমসি দখলে আসবে। করে কর্মে খাওয়া কিছু টিএমসির ব্যক্তিরা ঘরে বসে গেছিল, যারা একদম করে কর্মে খাতে পারছিল না, তাদের সংসার চলছিল না, তারাই সমস্তভাবে এইটার সাপোর্ট করে ওনাকে কিছু অর্থের বিনিময়ে ওনাকে কিনে নেয়। হয়তো সঞ্চালন কমিটিটা ওরা ভেঙে দিতে পারে, এই সঞ্চালন কমিটিটা ভেঙে দিলে কাজের অসুবিধা হবে, সাধারণ মানুষ এতে পরিষেবা পাবে না, এইটাই হতে পারে।
কালনা পুরসভার চেয়ারম্যান নিরাপত্তা রক্ষীকে ধাক্কা মেরেছেন। আপনাদের প্রত্যেকের এই খবর ইতিমধ্যেই জানা। আর এবার সেই ঘটনায় শোকজ করা হলো চেয়ারম্যানকে, কালনা পুরসভার চেয়ারম্যানকে শোকজ করলো তৃণমূল জেলা সভাপতি নবকুমার রয়েছে আমাদের সঙ্গে। নবকুমার, এই শোকজের উত্তর কতদিনের মধ্যে দিতে বলা হলো চেয়ারম্যানকে, এবং এই লেটার পাওয়ার পর তার কোনো প্রতিক্রিয়া পেলে, অর্থাৎ কালনা পুরসভার চেয়ারম্যানের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো প্রিয়াঙ্কা, গতকালকে যে ঘটনাটা রয়েছে সেই ঘটনাটাতে যে মূলত যে সিকিউরিটি যে আছে তাকে ধাক্কা দেওয়ার ফলে তারা রীতিমতন এই বিষয়টা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়, এবং তা আজকে সেই বিষয়ে যখন দলীয় নেতৃত্ব তৃণমূলের বর্ধমান জেলার রবীন্দ্রনাথ চ্যাটার্জি, যিনি শোকজ ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে তার কাছে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মূলত তিনি প্রথমতই তার বাড়ি থেকে শুরু করে তারা আমরা প্রথম প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম, তিনি কোনোভাবেই আমাদের সাথে এই প্রতিক্রিয়া তার বিষয়ে কোনো দেননি। কিন্তু ঘটনাটা যে জায়গায় দাঁড়িয়েছে সেখান থেকে টোটালি নিষিদ্ধ মন্দির চত্বরে যাতায়াত করা, এবং সেইখানে সাইকেল থেকে শুরু করে কোনো রকম যান চলাচল যাবে না। সেখানে জলের ডাম নিয়ে যাওয়ার জন্য টোটো ব্যবহার করা হয়, সেখানে মূলত বিরোধ ছিল। এবং এর আগেও এই যে মন্দির চত্বরে বিভিন্ন রকম যে কাজকর্ম হয়ে থাকে, অনুষ্ঠান হয়ে থাকে, তার জন্য জলের ডাম বা বিভিন্ন কিছু নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো রকম ভেহিকেলস ব্যবহার করা হয় না সেক্ষেত্রে। কিন্তু সেদিনই গতকালকে হঠাৎই পুরসভার চেয়ারম্যান কালনার তিনি তার ওপরে চড়াও হয়ে যান এবং হঠাৎ তাকে ধাক্কাধাক্কি করেন। এই যে ঘটনাটা উঠে এসছে, এদিকে কালনা জুড়ে তীব্র নিন্দা চলছে সোশ্যাল মিডিয়াতেও, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বর্ধমান যিনি দলীয় আছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, তিনি এইটাতে অর্থাৎ এই ঘটনায় তৃণমূল জেলা সভাপতি তিনি কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছেন তার বিরুদ্ধে, অর্থাৎ কালনা পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে। এবং পাশাপাশি এবার নজর রাখবো বানারহাটের দিকে, সেখানে অবৈধ ট্রাক পার্কিং এর রমরমা। চামরচি ফাঁড়ির কাছেই বেআইনি কারবার, একের পর এক বেআইনি পার্কিং এর দাদাগিরি, স্থায়ী শেড তৈরি করে ট্রাক থেকে টাকা আদায়। বাংলাদেশ কোথায় পার্কিং ছিল? এই কি পার্কিং? চামচি পার্কিংয়ে। গাড়ির পাশে কত করে নেয় পার্কিং? পার্কিং 100 টাকা। 100 টাকা করে তোলা আপনি দিয়েছেন? এটা কতদিনের জন্য যাচ্ছে? ওগুলো তো আমি জানি না, আমি তো আসামের, আমি তো নতুন আইছি। টাকা দিবেন? একটাই 100 টাকা। হ্যাঁ। রকি রয়েছে প্রতিনিধি। রকি, এখানে অবৈধ পার্কিং সেখানে ব্যবস্থা করা হয়েছে, টাকা তোলা হচ্ছে, পুলিশ প্রশাসন কেউ কিচ্ছু জানতে পারছে না? প্রিয়াঙ্কা, তোমাকে বোঝাতে যাবো, বানাহাট থানার অন্তর্গত চামচি ফাঁড়ি গা ঘেঁষেই রয়েছে বেআইনি পার্কিং, এমনকি একাধিক বেআইনি পার্কিং চলছে সেই ফাঁড়ি এলাকায়। সম্পূর্ণটাই কিন্তু চলছে অবৈধভাবে, এমনকি শরীরে জোর খাটিয়ে নিয়ে রীতিমতো চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আর সমস্তটাই চলছে পুলিশের নাকের ডগায়, এমনকি কিছু পুলিশ কর্মী এমন, তার পাশাপাশি যে এলাকার দলীয় নেতারা রয়েছেন শাসক দলে, তাদের মদতেই চলছে এ ধরনের কাজ বলে অভিযোগ করেছে বিরোধীরা। আর সমস্তটাই কিন্তু দেখেও না দেখার ভান করে রয়েছে পুলিশ আধিকারিকরা, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। শুধুমাত্র যে তাই এমনটা না, ভুটান গেট থেকে প্রায় 7 কিলোমিটার ডিস্টেন্সে রিয়াবাড়ি চা বাগানেও সেখানেও কিন্তু তৈরি হয়েছে বেআইনি ট্রাক পার্কিং, এমনকি সেখানে রীতিমতো যুবকদের নিযুক্ত করা হয়েছে নজরদারি করার জন্য। পালা বদল করে সেখানে নজরদারি করা হয় এবং দাদাগিরি খাটানো হয় সেখানে। আর এই ঘটনা প্রসঙ্গে যখন আমরা সেই ফাঁড়ির অফিসারের সঙ্গে কথা বলি, তিনি কিন্তু সাফাই গান যে কোন রকম টাকা পয়সাই তোলা হয় না। যদিও সেই পার্কিং এ থাকা এক ড্রাইভারের কাছে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দেন যে তিনি 100 টাকা চাঁদা দিয়েছেন। এটা ঘটনায় কিন্তু শোরগোল পড়ে গিয়েছে, কতিপয় পুলিশ আধিকারিকের জন্য বদনাম হচ্ছে। ধন্যবাদ রকি। আপনাদের শোনাই এই চামরচি ফাঁড়ির ওসি আদিল লিম্বু চামচি, তিনি কি বলছেন। এটার জন্য বিলারও সাহেব অন্যান্য মানে আমাদের বিডিও সাহেবও মানে ইনকোয়ারি করতেছে। তো যেহেতু এখানে অন্য কোনো পার্কিং নাই, গভর্নমেন্ট পার্কিং, আচ্ছা, এখানে আমরা গভর্নমেন্ট ভেহিকলটা মানে এখানে অনেক গাড়িগুলো আছে, তো যদি আমরা ওই মানে রাস্তার মতো তো রাখতে পারবো না, জ্যাম হয়ে যাবে। তো এই মুহূর্তে এটা করা হয়েছে কি, ওই যেটা পার্কিং আছে ওখানে মানে গাড়ি ওখানে ঢুকছে, কিন্তু কোনো টাকা পয়সা মানে তোলা হচ্ছে না, এমনি ফ্রি অফ কস্ট ওটা চলতেছে যতক্ষণ ওটা কোনো একটা ডিসিশন না নেই।
পার্কিংটা যার ওনার আছে জমিনের ওরাই চলাচ্ছে। পুলিশ প্রশাসনকে দায়ী করছে শাসক দল। আপনাদের শোনাবো বানারহাট ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর গুরুং, তার কি প্রতিক্রিয়া এই ঘটনায়। কোনো কারো মদতে না, ওরা দাদাগিরি হিসাবে চালাচ্ছে পার্কিং। ওই পার্কিং টাকা তুলে ওরা কি করতেছে জানি না। ওর পিছনে আমাদের দলের লোক না। এখন আমাদের মুখ্যমন্ত্রী বলছে কি যে নাজাইজভাবে যে পার্কিং চালাচ্ছে ওইটাকে বন্ধ করতে হবে, তো বন্ধ করুক, আমরা তো সাপোর্ট করব। আর এই ঘটনায় কটাক্ষ বিজেপির। কাটমানির স্বাদ বড়ই স্বাদ, তাই মাননীয়ার নির্দেশিকার পরেও বেআইনি পার্কিং এখনো বন্ধ হয়নি বানারহাট ব্লকের চামুচি জিপি এলাকায়। সেখানে 3-4টি বেআইনি পার্কিং চলছে, অথচ মাননীয়ার নির্দেশিকা প্রশাসন থেকে শুরু করে শাসক দলের নেতাদের কানে এখনো পর্যন্ত পৌঁছায়নি। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, তাই এখনো বেআইনিভাবে রমরমিয়ে চলছে পার্কিং। পুলিশ পরিচয় প্রতারণা, পুলিশের উর্দি পরে হুমকি, তোলাবাজি, মহিলাকে বিয়ের প্রতিশ্রুতিরও অভিযোগ। একের পর এক অভিযোগ এই ভুয়ো পুলিশের বিরুদ্ধে। সেবক রয়েছে আমাদের প্রতিনিধি। সেবক, এই ভুয়ো পুলিশ সম্পর্কে কি জানা যাচ্ছে? কোথায় বাড়ি, কি তার পরিচয়? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে, এই ভুয়ো পুলিশ, তার নাম আনোয়ারুল হক, তার বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুরে। আর ঘটনা মালদহের পুকুরিয়া থানা এলাকার লখরা গ্রাম। সেখানটাতে এই পুলিশ, ভুয়ো পুলিশ 6 মাস ধরে আনাগোনা ছিল, রীতিমতো হম্বিতম্বি ছিল। অনেককে হুমকি দিতেন, অনেকের কাছে টাকা আদায় করতেন। শুধু তাই নয়, স্থানীয় এক যুবতীর সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন, বিয়ের প্রতিশ্রুতি দেন, এমনকি এই যুবতীর পরিবারের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েও নেন, এমনটাই অভিযোগ। গতকাল রাতে স্থানীয় বাসিন্দারা আর এই যুবতী, এই পুলিশ অফিসার, ভুয়ো পুলিশ অফিসার তাকে আটক করে পুলিশে খবর দেয়। আর আটক করার পরেও যখন তার ছবি তোলা হচ্ছে, তখনও নানা রকম ভাবে হুমকি প্রদর্শন করেন স্থানীয়রা। যারা ছবি তুলছিলেন তাদেরকে দেখে নেবেন, কেন তার ছবি তোলা হচ্ছে, তিনি সত্যি পুলিশ এমনটা বলছিলেন। আর পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর পুলিশি জেরাতেও প্রথমে নিজেকে পুলিশ বলে দাবি করে, পরে পুলিশি জেরায় ভেঙে পড়ে ভুল স্বীকার করে যে না, 6 মাস ধরে সে এই কাজকর্ম ঘটাচ্ছে। আজই তাকে মালদহের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হচ্ছে। পুলিশ যেটা জানাচ্ছে, 6 মাস ধরে এই ঘটনা ঘটাচ্ছিল। কিভাবে পোশাক দর্শকদের কি বলছেন তিনি। দাদা, আপনাকে কেন ধরেছে? আপনাকে কেন ধরেছে? আপনাকে বলুন বলুন বলুন, কেন ধরলো আপনাকে? আপনি কি পুলিশ, ভুয়ো পুলিশ? আপনি পুলিশের ইউনিফর্ম পরেছেন কেন? বলছি আপনার কোথায় তুমি ঠিক আছে দাদা? আপনি কোথায় চাকরি করেন বলবেন একটু? দাদা, আপনার বাড়ি কোথায়? দাদা, আপনি কোথায় পোস্টিং আছেন এটা বলতে পারবেন? আপনাকে কেন আটকেছে? এবার শোনাই যে মহিলার সঙ্গে প্রতারণা করেছেন সেই মহিলার বক্তব্য। উনি বলছেন আমি একটা পুলিশ, সমাজের সম্পর্ক। হ্যাঁ, তো আমার সঙ্গে কুরবানির পরের দিন সন্ধ্যাবেলা বাড়িতে মানে বাবারা মেলা গেছিল, দিয়ে এসে মানে খারাপ ব্যবহার করা হয়েছে, ভয় দেখিয়ে কথা বলতে বলতে। আর প্লাস অনেক 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে, আর ব্ল্যাকমেল করা হয়েছে, চাকু পিস্তল বন্দুক দিয়ে সব কিছু দিয়ে মানে ব্ল্যাকমেল করা হচ্ছে। আমি চাই ওর বিরুদ্ধে কড়া থেকে কড়া শাস্তি নেওয়া হোক। জয়গার তোরসা চা বাগানের অচল অবস্থা, বাগান বন্ধের আশঙ্কায় কাজ হারাতে পারেন 662 জন শ্রমিক। আশঙ্কায়, আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই চা শ্রমিকরা এবং তাদের পরিবার। 662 জন শ্রমিক, তারা কাজ হারাতে পারেন। বুঝতেই পারছেন কি পরিস্থিতি, কতটা অচল অবস্থা। কিন্তু কেন এই অবস্থা জানাবে রাজকুমার রয়েছে। রাজকুমার, কেন এরকম পরিস্থিতি, এই অচল অবস্থা কি, কেন কাটছে না বা কাটানো যাচ্ছে না? মালিক কর্তৃপক্ষ তারা কি বলছে? দেখো, শ্রমিকদের অভিযোগ যে মালিক পক্ষ এই অচল অবস্থা তৈরি করেছে। তার কারণ হচ্ছে শ্রমিকদের 2 মাসের বেতন বকেয়া রয়েছে
এবং 18 মাস থেকে শ্রমিকদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটা হচ্ছে সেটা মালিকপক্ষ জমা দিচ্ছে না এবং চা বাগানের যে স্বাভাবিক কাজকর্ম সেটাও চালানো হচ্ছে না। শ্রমিকদের আরো অভিযোগ যে বিভিন্ন শ্রমিক মহল্লাতে বিদ্যুতের কানেকশনও কেটে দিয়েছে মালিকপক্ষ। পাল্টা মালিকপক্ষের বক্তব্য কিন্তু অভিযোগ শ্রমিকদের দিকে। তাদের বক্তব্য যে এখন আপাতত বাগানের আর্থিক অবস্থা ভালো না থাকায় 2 মাস থেকে বেতন দেওয়া যাচ্ছে না, সেই কারণে শ্রমিকরাই নাকি কাজে যোগ দিচ্ছে না। এই যে দোষারোপ এবং পাল্টা দোষারোপের জেরেই কিন্তু জয়গার যে তোরসা চা বাগান সেখানে অচল অবস্থা তৈরি হয়েছে এবং কাজ হারানোর আশঙ্কায় 662 জন শ্রমিকদের দাবি যে এই যে অচল অবস্থা কাটাতে প্রশাসনিক হস্তক্ষেপ করা হোক। বেশ, এখানে ম্যানেজার পালিয়ে গেছে, আমাদের পেমেন্টও দেয় নাই, 4টা পেমেন্ট আছে বাকি, এখন বাগান বন্ধ আছে, ম্যানেজার নাই, পালিয়ে গেছে, আমাদের পিএফও কাটা আছে, 2 বছর হয়ে গেছে, জমা হয় নাই। আর এবার নন্দীগ্রামের ছবিটা একটু দেখাই। নন্দীগ্রামে সেখানে বেহাল কাঠের সেতুতে ঝুঁকির যাতায়াত, অর্থাৎ ঝুঁকির পারাপার। নন্দীগ্রাম 2 বিটিও অফিসের পাশেই ভাঙা এই সেতু। প্রতি বছর ওই আইলো, চাপি মেরে দিয়ে চলে এলো, আবার হট। যখনই যাই তখনই দেখি ভাঙা থাকে। আমাদের তো বাচ্চা নিয়ে যেতে অনেক রিস্ক হয়। সুজিত রয়েছে আমাদের সঙ্গে। সুজিত, কেন এই বেহাল পরিস্থিতি, এই ঝুঁকির পারাপার নিত্যদিন? সেখানে ছোট ছোট পড়ুয়ারাও দেখছি সাইকেল নিয়ে পারাপার করছে। প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না বা ব্যবস্থা নেবার জন্য কোনো আশ্বাস দিয়েছে কি এখনো পর্যন্ত? আশ্বাস সবসময় পাওয়া যায় এবং আশ্বাস দেওয়া হয় সব স্তর থেকে, জনপ্রতিনিধি থেকে ব্লক প্রশাসন কিংবা জেলা পরিষদ সবাই কিন্তু আশ্বাসই দেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলে মানুষ অভিযোগ করছেন এবং সে কারণে তারা ঝুঁকি নিয়ে এভাবে যে কাঠের যে ভগ্ন দশার যে সেতুর সেই সেতু পারাপার হন, বাধ্য হন। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম 2 নম্বর ব্লক এলাকার এই কাঠের সেতু, যা পারাপার করতেই হয় মানুষকে এবং বলা যায় একাধিক গ্রামের মানুষজন পারাপার করেন। কেন না, হাসপাতাল থেকে থানা কিংবা বলা যায় স্কুল কলেজ সব রকম যে ব্যবস্থা বাজার সবটাই কিন্তু এই কাঠের সেতু পার হয়েই কিন্তু পৌঁছতে হয়। সে কারণে তারা দাবি করছেন এবং দাবি করলে কি হবে, ব্লক প্রশাসনের বক্তব্য বড় বাজেটের যে কাজ এটা তাদের পক্ষে তাদের মানে সামর্থ্য কুলোচ্ছে না, তাই তারা দেখছেন জেলা পরিষদের সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত এই কাজ যাতে হয়, কারণ না হলে চাপ বাড়ছে ব্লক প্রশাসনের উপর। বেশ, একটু শোনাই সুজিত, ভিডিও কি জানাচ্ছেন? বীজটা নতুন করে তৈরি করতে প্রায় 8 লক্ষ টাকা দরকার। এই ধরনের ফান্ড এই মুহূর্তে বিডিও অফিসে নেই এবং আমি রিসেন্টলি পঞ্চায়েত সমিতির সঙ্গে আলোচনা করে আমরা ঠিক করেছি যে আমাদের নিজেদের যতটুকু সামর্থ্য আছে তার মধ্যেই আমরা ব্রিজটাকে এই উইকে সারাবো। কিন্তু এটাকে ভালো করে সারাতে বা এর কনক্রিট করার জন্য যে ধরনের ফান্ড বা টেকনিক্যাল অ্যাবিলিটি দরকার সেটা কিন্তু শুধুমাত্র ইরিগেশন এই ধরনের দপ্তরেরই আছে। তাদের সঙ্গেও ডিউ কমিউনিকেশন আমরা করেছি, থ্রু হায়ার অথরিটিও করেছি এবং আমি নিজেও করেছি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বারবার বিডিও সাহেবকে আমরা অনুরোধ করেছি যাতে এটা বিডিও অফিসের সামনে এই পুলটা অনেক দিন ধরে 1 বছর করলো রিপেয়ারিং, আবার ভেঙে যাচ্ছে। সবাইকে জানিয়েছে কিন্তু এর কোনো সুরাহা হচ্ছে না। যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটা পাকা ব্রিজ করা যায়, এই রিপেয়ারিং এর উপরে দীর্ঘদিন চলা যাবে না। রাজনৈতিকভাবে আমি দীর্ঘদিন এটাকে আবেদন করে এসেছি বিডিও সাহেবের কাছে যাতে এটা পাকা ব্রিজ তৈরি হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যতদিন পঞ্চায়েত সমিতি ক্ষমতায় ছিল আমরা এটাকে সবসময় রিপেয়ারিং পঞ্চায়েত সমিতির মাধ্যমেই করা হয়েছে। তো এটা বারবার প্রশাসনের নজরে দিয়েছি, বলেছি, কাজ হয়নি। তবে বর্তমান প্রশাসন, ব্লক প্রশাসন একটু উদ্যোগ নিয়েছেন এটাকে রিপেয়ারিং করার জন্য। শিক্ষকের অভাবে শিখেই পড়াশোনা। বান্দাবানির টিজি হিন্দি জুনিয়র হাই স্কুলের ঘটনা। 81 জন পড়ুয়া পিছু 1 জন করে শিক্ষক। দীর্ঘ 12 বছর ধরে একজন শিক্ষক দিয়েই চলছে এই স্কুল। রাজকুমার রয়েছে। রাজকুমার, জেলা প্রশাসন তারা কি ব্যবস্থা নিয়েছে? 12 বছর ধরে এই পরিস্থিতি কেন?
দেখো একদমই যে এই যে স্কুল বিষয়টি দেখে, স্কুলের যাবতীয় বিষয় দেখে হচ্ছে জেলা যে বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ ডিআই, শিক্ষা দপ্তরের যে জেলায় যে হেড তিনি হচ্ছেন ডিআই। তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এই যে স্কুলে শিক্ষক নিয়োগের বিষয়টি দেখা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন তারা রিক্রুট করার পরেই কিন্তু শিক্ষক পাঠানোর পরেই যা কিছু করার এই শিক্ষা দপ্তর জেলা স্তরে করতে পারে। ফলে যেহেতু এসএসসিতে রিক্রুটমেন্ট নেই, এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে না, সেই কারণে কিন্তু এই বিদ্যালয়ের শিক্ষক আসছে না এবং জেলা যে শিক্ষা দপ্তর অর্থাৎ ডিআই কিন্তু জানিয়েছেন যে তার পক্ষে তেমন কিছু এই বিষয়ে করার নেই, তবে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন। ছাত্রছাত্রীরা কিন্তু জেলা প্রশাসনেও দ্বারস্থ হয়েছে, তার কারণ হচ্ছে একজন মাত্র শিক্ষক, সেখানে 5 থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, 81 জন পড়ুয়া। ফলে একজন শিক্ষক দিয়ে কোনোভাবেই যে এই স্কুলে পঠন পাঠন ঠিকঠাক মতো চলে না সেটা আর কারোরই অজানা নয়। এখন জেলা প্রশাসনের বক্তব্য তারাও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে, কিন্তু সকলেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে বলেছে। আদৌ যে 12 বছরের সমস্যা সেই সমাধান এখন কিভাবে হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। অনেক ধন্যবাদ। हम लोग डीएम मैडम के साथ भेंट करने आए हैं। अभी हम लोग करना चाहते हैं, हम लोग टीचर का जरूरत है, हम लोग को टीचर चाहिए। যতক্ষণ না পরীক্ষা হচ্ছে, যতক্ষণ না গভর্নমেন্ট দিচ্ছে, অ্যাকচুয়ালি স্কুল সার্ভিস কমিশন ইজ রিক্রুটিং এজেন্সি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা হচ্ছে অ্যাপয়েন্ট করে। এখানে আমাদের খুব বেশি কিছু করার থাকে না, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে এলে তারপরে টিচারদের নিয়ে যা করণীয় সেগুলো করা যায়, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যতদিন না হচ্ছে ততদিন এইভাবে কষ্ট করেই চলতে হবে। ঝাড়গ্রামের দিকে নজর রাখি। ঝাড়গ্রামেও সেখানে সাঁকরাইলে বেহাল প্রাথমিক স্কুল, স্কুলের ভাঙা দেওয়ালে বিপদের আশঙ্কা। স্কুলের কল থেকে যে জল পড়ছে তা একেবারে খাওয়ার অযোগ্য। সমস্যায় পড়ুয়া থেকে শিক্ষকরা। যে টেবিলটা আছে সেই টেবিলে জল খেতে পাচ্ছে না, উচ্ছানি বা নোংরা বের হচ্ছে, যদি খায় অসুখ বিসুখ হ্যান হতে পারে। স্কুল যে আমাদের ছাদ আছে সেখানে ফেটে বারান্দা এবং ছাদ সব ফেটে চোখরা ছেড়ে এবং বাচ্চার উপরে যদি মোটামুটি ওরা ঢাকড়া ছেড়ে যদি মাথার উপরে পড়ে যায় তাহলে খুব অবস্থা খুব খারাপ। টিউবওয়েলটা নিয়ে রিকবোর্ডটা নিয়ে প্রচন্ড প্রবলেম। ভোলা জল কুচা জল বেরোচ্ছে, লোহার গোড়া বিভিন্ন আয়রন টাইপের জল বেরোচ্ছে, এখান থেকে জল নিয়ে রান্না বান্না হচ্ছে, বাচ্চা কাচ্চাগুলো ইয়ে করছে। স্কুলের অবস্থাও খুব খারাপ, ছাদ থেকে জল পড়ছে, ছাদ ফেটে যাচ্ছে, তো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অভিভাবকরা আতঙ্কিত, বাচ্চারা মাস্টারমশাইরা আতঙ্কিত। বাচ্চারা খেয়ে অসুস্থ হওয়ার পজিশনে চলে গেছে। নতুন একটা ব্যবস্থা নিতে হবে, না হয় এই কল বন্ধ করতে হবে। স্কুল সম্পূর্ণ জর্জরিত হয়েছে, যদি দেখা হয় ভালো কথা, না হয় স্কুলে আমরা বাচ্চাদেরকে রিস্ক নিয়ে মানে পড়াতে দেবো না, পলিথিন খাটিয়ে পড়াবো। রাজু রয়েছে আমাদের সঙ্গে। রাজু, স্থানীয় থেকে অভিভাবকরা তারা বলছে যে এই হচ্ছে পরিস্থিতি, আর সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কতটা বেহাল পরিস্থিতি। কল দিয়ে জল পড়ছে তো একেবারে খাওয়ার অযোগ্য। শুধু তাই নয়, দেওয়াল ভেঙে পড়ছে। প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, কেন এরকম পরিস্থিতি? দেখো, প্রথমে জানিয়ে রাখবো যে স্কুলের যে বেহাল দশা বা স্কুলের যে এই যে পানীয় জলটি রয়েছে যেখান থেকে মিড ডে মিলের রান্না হয় বা বাচ্চারা যে টিউবওয়েল থেকে জল খায় সেখান থেকে ঘোলা জল বেরোচ্ছে, এবং স্কুলের যে পরিকাঠামো সেই পরিকাঠামো যদি দেখা হয় স্কুলের দেওয়ালে অধিকাংশ জায়গায় ফাটল রয়েছে, যে কোনো সময় বিপদ হতে পারে। সেক্ষেত্রে এই বিষয় নিয়ে স্কুল শিক্ষা পরিষদকে জানানো হয়েছিল এবং অভিভাবকরা যেটা অভিযোগ করছেন স্কুল কর্তৃপক্ষকে এই নিয়ে তারা বারংবার জানিয়েছেন যেখানে পানীয় জলের এই অবস্থা, স্কুলের বেহাল দশা। সেক্ষেত্রে স্কুল যে কমিটি রয়েছে বা স্কুলের যে শিক্ষকরা রয়েছেন তারা স্কুল কমিটির পক্ষ থেকে শিক্ষা দপ্তরকে জানিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে কোনো রকমের কোনো সদুত্তর মেলেনি। ইতিমধ্যে এই খবর পাওয়ার পরেই স্থানীয় যে বিডিও রয়েছেন তিনি বলেছেন শীঘ্রই এই জাতীয় স্কুলের দ্রুত মেরামতি করা হয় এবং এই যে পানীয় জলের সমস্যা রয়েছে যেটা মিড ডে মিলের রান্নার জন্য প্রয়োজন এবং বাচ্চাদের জলের জন্য, সেক্ষেত্রে স্থানীয় বিডিও সেই জলের ব্যবস্থা আগে করবেন এবং তারপরে স্কুল পরিকাঠামোর ব্যবস্থা নেওয়া হবে যদি শিক্ষা পরিষদ থেকে তাদেরকে জানানো হয়। বেশ, টেবিলের জলটা খুব খারাপ, স্কুল বিল্ডিং হেঁটে গেছে, চৌচির হয়ে গেছে, ভিতরটা কিছুটা ভালো কিন্তু বারান্দা এবং বাইরের দেওয়ালগুলো একেবারে নষ্ট হয়ে গেল 2 বছর মতো। জলেরটাও ধরুন 1 বছর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের বিডিও সাহেব, এসআই সাহেব এনারা দেখেও গেছে। জল আমরা জুনিয়র স্কুল থেকে আনছি, ওই জল বার করছি।
তো সর্বপ্রথম তারা তাদের স্কুল ইন্সপেক্টরের সঙ্গে কথা বলুক, আমাদের কাছে ইনিশিয়াল রিপোর্টটা আসুক, এলে আমরা অবশ্যই সেটাকে আলোচনা করে দেখা যাবে, কোনোভাবে এটাকে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। একটা খবর বলি, সেখানে আবার আবাসন আছে, চিকিৎসক নেই। দিনহাটার স্বাস্থ্য কেন্দ্রে অবাক এই কাণ্ড। চিকিৎসকহীন ওকরাবাড়ি স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু কেন এই পরিস্থিতি, এহেন হাল, কেন চিকিৎসক নেই যেখানে আবাসন রয়েছে তাদের থাকার জন্য? জানবো, আমাদের সঙ্গে রয়েছে শুভঙ্কর। শুভঙ্কর, এই পরিস্থিতি কেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, সিএমএইচ কি জানাচ্ছে এই ঘটনার পর? দেখো, দিনহাটা 1 ব্লকের ওকরাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এই এলাকার অর্থাৎ ওকরাবাড়ি, গীতালদা 1, 2 এই 3টি গ্রাম পঞ্চায়েতের 70,000 বাসিন্দার চিকিৎসা পরিষেবা এই ওকরাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল। কিন্তু গত 4 বছরের বেশি সময় ধরে এই স্বাস্থ্য কেন্দ্রে কোনো চিকিৎসক নেই। রোগীদের একমাত্র ভরসা হচ্ছে 2 জন নার্স এবং 1 জন ফার্মাসিস্ট। রোগীরা আসলে তাদের কাছ থেকে শুনে তারপর তারা ওষুধ দিয়ে থাকেন। ফলে এই যে রোগীরা বেশি অসুস্থ হয়ে পড়লে বা রোগীদের অবস্থা একটু সিরিয়াস হলে তাদেরকে ছুটতে হয় দূরবর্তী দিনহাটা মহকুমা হাসপাতালে। ফলে দীর্ঘদিন ধরে এই অবস্থা চলছে। এর আগে চিকিৎসক আসবে, ভেতরে ইনডোর পরিষেবা চালু হবে, এই জন্য চিকিৎসকদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আবাসন তৈরি করা হয়েছিল। ইনডোর পরিষেবা চালুর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর আনা হয়েছিল, কিন্তু ইনডোর পরিষেবা চালু হয়নি। যদিও গোটা বিষয়টি নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা তিনি যেটা জানিয়েছেন যে কোচবিহার জেলায় চিকিৎসকের ঘাটতি রয়েছে, গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকেই চিকিৎসক এলে ওকরাবাড়িতে চিকিৎসা দেওয়া হবে, চিকিৎসক দেওয়া হবে। বেশ, ডাক্তার থাকলে সুবিধা হবে অনেক কিছু রোগের কতগুলো, যেমন মানে এগুলো ডাক্তার থাকলে অনেক সুবিধা হয় আমাদের। এখন জেনারেলি আমাদের যে চিকিৎসা ক্ষেত্রেটা ডাক্তার ছাড়া না একটু অসুবিধাই হয়। অনেক পিএসসিতেই চিকিৎসক কিছু কিছু জায়গায় আছে, কিছু জায়গায় নেই, কিছু জায়গায় বিপিএসসি থেকেই ওরা হচ্ছে ব্যানিং করে আর কি। ঠিক আছে, আমরাও তো স্বাস্থ্য বলে জানিয়েছি, তা আমরা একটু ফলো আপ করে নেবো। ক্যাপ্টেন ব্রিজেশ থাপাকে শেষ শ্রদ্ধা। জম্মু কাশ্মীর থেকে আজ বাগডোগরায় ফিরল ক্যাপ্টেনের কফিন বন্দি দেহ। পার্থপ্রতিম রয়েছে আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, ছাউনিতে সেনাবাহিনীর তরফে শেষ শ্রদ্ধা, এই শেষ শ্রদ্ধা জানাতে কারা কারা উপস্থিত ছিলেন? দেখো, এই জুলাই মাসে কিন্তু তার বাড়িতে ফেরার কথা ছিল, ফিরলেন, তবে কফিনবন্দি দেহ হয়ে ফিরলেন ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। এবং আজ বাগডোগরা বিমানবন্দরে বায়ুসেনায় তাকে নামানো হয় এবং সেখান থেকে সোজা নিয়ে যাওয়া হয় বেংডুবি সেনা ছাউনিতে, এবং সেখানে তাকে কিন্তু শেষ শ্রদ্ধা জানান। যেমন একদিকে সেনা অফিসাররা জানান, পাশাপাশি দার্জিলিংয়ের জেলাশাসক, জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিত থাপা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সহ অন্যান্যরা, এবং তার বাবা, মা, দিদি 3 জনই কিন্তু ছিলেন। অশ্রু সজল তারা কিন্তু বিদায় দিলেন। যদিও তার মা কিন্তু আজ বললেন যে প্রতিটি ঘরে যে যেন ছেলেদের এই সেনাবাহিনীতে পাঠানো হয়, তাহলে আরও তার ছেলে আজ প্রাণ দিয়েছেন দেশের জন্য, তার ছেলে আজ তার শহীদ হয়েছেন, কিন্তু তবুও তিনি কিন্তু গর্বিত। এবং আজ এখানেই থাকছে, অর্থাৎ বেংডুবি সেনা ছাউনিতে তার দেহ শায়িত থাকছে। কাল সকাল 8টা নাগাদ তার দেহ নিয়ে রওনা হবে তার দার্জিলিংয়ের লেবংয়ের গিং গ্রামে, সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানেও কিন্তু জিটিএর শীর্ষকর্তারা থাকবেন, পাশাপাশি সেনা অফিসাররাও থাকবেন। গান স্যালুট, একেবারে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এই শহীদ ক্যাপ্টেনের কাল শেষকৃত্য সম্পন্ন হবে। এবং স্বাভাবিকভাবে গোটা পাহাড় ভেঙে পড়েছে। এবং আজ যেই ছবি আমরা দেখলাম বেংডুবি সেনা ছাউনিতে, সেখানেও কিন্তু সকলের চোখে জল, মানে একেবারে কম বয়সে এই শহীদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপার মৃত্যুতে কিন্তু সকলেই কিন্তু একেবারে শোকতপ্ত, বাকরুদ্ধ এবং মর্মান্তিক। অনেক ধন্যবাদ।